শ্রী শ্রী গুরবে নমঃ। প্রথমে ছিল আজকে আগে স্টাডি মেটেরিয়ালে যাচ্ছি, ঠিক আছে? কেস স্টাডি পরে হবে, আগে স্টাডি মেটেরিয়ালে যাচ্ছি। সবার কাছে প্রিন্ট আউট আছে তো? রেহান প্রিন্ট আউট আছে? এ বাবা রে, সমস্যা হবে না, আমার মোবাইল আছে। আচ্ছা আচ্ছা, মোবাইলে খুলে নাও, খুলে নাও। সেটা হলো রাজশাস্ত্রিত নাম। রাজশাস্ত্রিত নামটা কি বস্তু? এটা বর্তমান যুগে তেমনভাবে চলে না, তবে কিছু কিছু অ্যাস্ট্রোলজার কাজে লাগান। বলে দিচ্ছি কি ব্যাপারে। আগেকার দিনে আমাদের সময় তো ম্যানুয়ালি হতো, পুরোটাই ম্যানুয়ালি হতো। তো ম্যানুয়ালি হওয়ার কারণে আমাদের ওই তখনকার দিনে তো সেই লম্বা হরোস্কোপ হতো, তো এরকম পাকিয়ে 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 পাকিয়ে। কেউ দেখেছে সেই হরোস্কোপ? কেউ দেখেনি? আচ্ছা, লম্বা হরোস্কোপ হতো, মানে এ ঘর থেকে ও ঘরে চলে যেত, ঠিক আছে? এরকম পাকিয়ে 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 পাকিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোল করে সুতো দিয়ে বাঁধা থাকতো, আবার রোল খুলে দেখতে হতো। তো সেই যে ম্যানুয়াল হরোস্কোপ হতো, তাতে রাজশাস্ত্রিত নাম থাকতো, অর্থাৎ কার কি রাশিতে জন্ম সেই অনুযায়ী তার নাম নির্ধারিত হতো। মানে এখনকার দিনে যেমন দাদু দিদা, মামা মামি, জেঠু জ্যাঠা জ্যাঠা জেঠি, বাবা মা, দাদা দিদি নামকরণ করে, তখনকার দিনে ঠিক ওই ব্যাপারটা ছিল না। তখনকার দিনে যে ব্যাপারটা ছিল সেটা হলো রাজশাস্ত্রিত নাম, অর্থাৎ রাশি অনুযায়ী তার নাম হবে। কীরকম? ধরা যাক মেষ রাশির নামের আদ্যক্ষর অ এবং ল, তার মানে মেষ রাশিতে যারা জন্মগ্রহণ করবে হয় তাদের নাম হবে আশিস অ দিয়ে, বা অ দিয়ে যেটা হয় আশিসে আ চলে এলো, অ দিয়ে যেটা হয় অর্ধেন্দু, ঠিক আছে? অমল, এইরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার না 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 না, ওই হিসেবে তো হবে না, রাশি হিসেবে হবে। আমার রাজশাস্ত্রিত নাম না, না না, আমার এই নামটা রাজশাস্ত্রিত নয়। আমি আসছি। আচ্ছা, ল দিয়ে যেমন কোনো জাতিকার নাম ললিতা হতে পারে, ললন হতে পারে, লালন হতে পারে, ঠিক আছে? এটা হলো মেষ রাশি। এরপরে আসছে বৃষ রাশি, হর্ষই হর্ষ ব, ঠিক আছে? এই রকম প্রত্যেকটা রাশির আদ্যক্ষর দিয়ে নাম হতো। যেমন এখানে কার রাশি আজ কে বলবে? প্রথমে শুভজিৎকে দিয়ে স্টার্ট হোক। শুভজিৎ, তোমার কি রাশি? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি। তাহলে মিথুন রাশিতে দেখো তোমার আছে ক, ছ, ঘ, ঙ, এর কোনো একটা দিয়ে তোমার নামের আদ্যক্ষর করতে হবে। ধরো ক দিয়ে হলো তো কমল, কনিষ্ক, একদম একদম কনিষ্ক হতেই পারে। মানে এটা কে করেছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যবহারটা বুঝতে পারছো তো যে কিভাবে হচ্ছে? আচ্ছা, সাপোজ রেহানের যদিও কমিউনিটি অন্য, কিন্তু আমি এখানে রুলসটা হিসাবে বোঝাচ্ছি। সাপোজ রেহানের কি রাশি? রেহানের হ্যাঁ হ্যাঁ, কর্কট। রেহানের কর্কট রাশি, তাহলে ড বা হ দিয়ে হবে, ঠিক আছে? হর্ষবর্ধন, একদম একদম হর্ষবর্ধন হতেই পারে। আচ্ছা, ইয়ের কি রাশি? অঙ্কিতার কি রাশি? বৃষ রাশি। বৃষ রাশি, তাহলে হর্ষ ব, ঠিক আছে? ববিতা টাইপের কোনো নাম হলো। হ্যাঁ হ্যাঁ, ঈশিতা হতে পারে, ইমন হতে পারে, ঠিক আছে? তো তখনকার দিনে যেটা হতো, যেমন আমার রাজশাস্ত্রিত নাম, আমার যেহেতু ধনু রাশি, তো আমার রাজশাস্ত্রিত নাম ধৃতোষ, ঠিক আছে? আমার রাজশাস্ত্রিত নাম কিন্তু ধৃতোষ, ঠিক আছে? তো এইরকমভাবে তখনকার দিনে যার যে রাশি সেই অনুযায়ী তার আদ্যক্ষর দিয়ে নাম হতো। আচ্ছা, এখনও যদি কেউ, সাপোজ তোমরা যখন প্র্যাকটিস করবে, যখন ধরো ইয়েতে বসবে, ধরো সফটওয়্যারে তুমি রিপোর্টটা পেলে, তার রাশি জানতে পারলে সফটওয়্যারে, জেনে তুমি যেটা করতে পারো সেটা হলো তার প্রেসক্রিপশানে, তার যে প্রেসক্রিপশান লিখবে সেখানে লিখে দিতে পারো
যে জাতক বা জাতিকা টার্ম কিন্তু ইউজ করতে হবে, জাতক, মেয়ে হলে জাতিকা টার্মটা কিন্তু ইউজ করতে হবে। জাতকের রাশাশ্রিত নাম, তার যে রাশি সেই অনুযায়ী এইখান থেকে কোনো একটা আদ্যক্ষর দিয়ে, এটা জ্যোতিষীই করে কিন্তু, এটা অন্য কেউ করবে না, এই কাজটা জ্যোতিষীরই। ঠিক আছে, রাশাশ্রিত নামটা একমাত্র জ্যোতিষীই দিতে পারে। ঠিক আছে, তো এবার সেটাও করতে পারো, বা কোনো জায়গায় লাগতেও পারে রাশাশ্রিত নাম, অনেক সময় লাগে রাশাশ্রিত নাম, সেখানেও ব্যবহার করা যেতে পারে, সেই জন্য আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আসছে তোমার পতি সম্বন্ধ। পতি সম্বন্ধ বলতে এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু রাশাশ্রিত নামের মতো সাইট করার বিষয় নয়। এটা হলো যেটা পতি সম্বন্ধ বলতে লগ্নের সাথে কোন কোন ভাব রিলেশন তৈরি করলে, লগ্নের সাথে কোন কোন ভাব রিলেশন তৈরি করলে কি কি সম্বন্ধ স্থাপিত হয়। ঠিক আছে, ধরো এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কিন্তু মাথায় রাখবে। ধরো কারো মেষ লগ্ন, সাপোজ কারো মেষ লগ্ন, তাহলে এর সাথে এক, এটা হলো এক, লগ্ন যেখানে সেটা এক, সবসময় লগ্ন যেখানে সেটা এক, তাহলে 1, 4, 7, 10, এই 1, 4, 7, 10 এটা হলো কেন্দ্রপতি সম্বন্ধ। আগের দিনই বলেছি এটাকে বলে কেন্দ্রপতি সম্বন্ধ। এইটে যদি কারোর স্থাপিত হয় 1, 4, 7, 10, মানে একেও একটা শুভ গ্রহ রইল, 4-এ একটা শুভ গ্রহ রইল, 7-এ একটা শুভ গ্রহ রইল, 10-এ একটা শুভ গ্রহ রইল, যদি কারো কেন্দ্রপতি সম্বন্ধতে 1, 4, 7, 10-এ চারটেতেই শুভ গ্রহ থাকে, তাহলে কি হবে? ফল অত্যন্ত শুভ। বোঝা গেল? হ্যাঁ, নিশ্চয়ই। চারটে ঘরে ধরুন শুভ গ্রহ আছে, এবার চারটের মধ্যে কোনো একটা ঘরে শুভ গ্রহের সাথে কোনো অশুভ গ্রহ আছে, সেক্ষেত্রে কি শুভ গ্রহই হবে? না, এবার সেটা তো আরো ডেলিকেট বিচারের বিষয় হয়ে গেল। ঠিক আছে, কিন্তু মোটামুটি এইটে হলো ফর্মুলা, যে এটা হলো পতি সম্বন্ধ, এগুলো কি হবে ওগুলো তো পরে গিয়ে আরো ডেলিকেট বিচার। ঠিক আছে, ওগুলো পরে আলোচনা হবে। ঠিক আছে, এখন ডেলিকেট বিষয় যেটা, সেটা হলো 1, 4, 7, 10-এ আমাদের কেন্দ্রপতি সম্বন্ধ স্থাপিত হচ্ছে, যদি কারো হয় এটা অত্যন্ত শুভ। ঠিক আছে, এরপরে আসছে সোজা কথা স্যার, কেন্দ্রগুলোকে দেখতে। একদম কেন্দ্রগুলো। ঠিক আছে, কেন্দ্রগুলো যদি রিলেশন তৈরি করে শুভ গ্রহ, কিন্তু ঠিক আছে, শুভ গ্রহদের রিলেশন তৈরি করলে তাহলে অত্যন্ত শুভ ফলাফল, অত্যন্ত শুভ। এরপরে আসছে ট্রায়াঙ্গুলার হাউসেস রিলেশন, ত্রিকোণপতি সম্বন্ধ, অর্থাৎ এই 1, 5, 9, এই 1, 5, 9 এখানেও যদি 3টে শুভ গ্রহ থাকে 1, 5, 9, তাহলে এটা ত্রিকোণপতি সম্বন্ধ, এটাও কিন্তু অত্যন্ত শুভ। ত্রিকোণপতি সম্বন্ধ কিন্তু অত্যন্ত শুভ, অর্থাৎ এই 1, 5, 9 যদি এখানে সাপোজ চন্দ্র বসে রইল, এখানে বৃহস্পতি বসে রইল, এখানে কারো শুক্র বসে রইল, বা এখানে শুক্র বসে রইল, এখানে চন্দ্র বসে রইল, এখানে বৃহস্পতি বসে রইল, তাহলে সেটা অত্যন্ত শুভ হবে। মানে চার্ট যখনই খুলে দেখবে তখন আগে দেখবে তার কেন্দ্রপতি সম্বন্ধ আছে কিনা, তার ত্রিকোণপতি সম্বন্ধ আছে কিনা, এই পতি সম্বন্ধটা আগে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে ম্যালেফিক হাউসেস রিলেশন, দুস্থানপতি সম্বন্ধ। দুস্থানপতি সম্বন্ধ বলতে তখন আর একটা কাউন্ট হবে না, দুস্থানপতি সম্বন্ধ 6, 8 আর 12, 6, 8, 12 এই 3টে হলো দুস্থানপতি সম্বন্ধ। এগুলোকে দুস্থান বলে বা ত্রিক হাউস বলে, হয় ত্রিক হাউস বা দুস্থান, যে কোনো একটা বলতে হবে। এই হাউসের 3টের মধ্যে যদি কানেকশন তৈরি করে, শুভ গ্রহ যদি কানেকশন তৈরি করে, তাহলে কিন্তু সেটা অশুভ, কারণ এই 3টে হাউস ভালো নয়, অশুভ হাউস 6, 8, 12। ঠিক আছে, এই 3টেতে যদি কোনো কিছু হয়, শুভ গ্রহ আসলে সেটাও অশুভ হয়ে যায়। ঠিক আছে, এরপরে আসছে পানফারা হাউসেস রিলেশন। হ্যাঁ বলো।
একটু জোরে বলো। যদি অশুভ গ্রহ থাকে, হ্যাঁ বলো বলো। যদি অশুভ গ্রহ থাকে তাহলে তো সেম। না, অশুভ গ্রহের ক্ষেত্রে একটু ছাড় পাবে। একটু ছাড় পাবে কিরকম? বিষে বিষে বিষক্ষয়, একটু ছাড় পাবে, বিষে বিষে বিষক্ষয় হবে ওখানে। আমি একটা জিনিস জানি, হ্যাঁ। 6th হাউসে যদি রাহু থাকে তাহলে সেটা খুবই ভালো। 6th হাউসে রাহু ভালো, শনিও ভালো, কিন্তু বিষয় আছে এখানে। 6th হাউসে রাহু শনি কেন ভালো না? 6th হাউস তো হলো শত্রুর হাউস, ঠিক আছে, এনিমি হাউস 6th হাউস। তো সেখানে যদি রাহু আর বৃহস্পতি থাকে, রাহু বা বৃহস্পতি, তাহলে কি হয়? শত্রুরা নিপাত যায়, ঠিক আছে। তোমার যতই শত্রু হোক না কেন, তারা কিন্তু নিপাত যাবে। হয়তো প্রথমে তারা যুদ্ধে জয়লাভ করবে, তোমাকে হেভি বিরক্ত করবে, নানান রকম তোমার ক্ষতি করার চেষ্টা করবে, কিছুটা সফল হবে, কিন্তু ফাইনালি ইউ উইল উইন। ফাইনালি ইউ উইল উইন। যদি ষষ্ঠভাবে শনি বা রাহু থাকে, তুমি উইন করবে ফাইনালি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কিন্তু শনি যদি ষষ্ঠ হাউসে থাকে তাহলে কিছু ব্যাড এফেক্ট দেবে, মানে সাইড এফেক্ট। যেটা সাইড এফেক্ট কি? হাড়ের রোগ তার অবধারিত হবে। শনি যদি থাকে তার হাড়ের রোগ হবেই, হবেই হাড়ের রোগ, ঠিক আছে। বা অ্যাক্সিডেন্ট হবে, হাড় ভাঙবে, হয় হাড়ের রোগ হবে। ষষ্ঠে যদি শনি থাকে তাহলে হাড় ভাঙবে, বা অ্যাক্সিডেন্ট হবে, হাড় ভাঙবে, বা হাড়ের রোগ হবে, যে কোনো একটা। মানে হাড়কে প্লাস হাড় প্লাস দাঁত, কারণ দাঁতও হাড়, দাঁতও এক ধরনের হাড়, দাঁতের রোগ। ষষ্ঠে শনি কিন্তু এটা করায়। আচ্ছা, রাহু যদি থাকে তাহলে শত্রু তো নিপাত যাবে, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায় কিন্তু শত্রুর সংখ্যা, ঠিক আছে। তো খারাপ গ্রহ মানে অশুভ গ্রহ, পাপক গ্রহ যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে থাকে, কিঞ্চিত ভালো নিশ্চয়ই, কিন্তু কিছু তো সাইড এফেক্ট থাকবে, ঠিক আছে, কিঞ্চিত ভালো। আচ্ছা, আমি যেটা বলছিলাম, হ্যাঁ, হ্যাঁ, মানে বিশদে জানতে চাইছি না। আমি বলছি যদি ওই যে কেন্দ্রপতির ব্যাপারটা 1, 4, 7, 10 চারটে ভালো গ্রহ আছে, আমি অত্যন্ত শুভ ধরুন তাকে বলবো। কিন্তু যদি কোনো রকম ভাবে ওই চারটে ঘরের মধ্যে একটার সাথে অশুভ থাকে, তাহলে আমি কি শুভ বললাম বলা যায়? তোমাকে? আমি কি বললাম? স্টেপ বাই স্টেপ শেখানো হবে, অত অধৈর্য হলে হবে না। স্টেপ বাই স্টেপ আমার দায়িত্ব, তো আমি শিখিয়ে দেবো, ঠিক। কেন টেনশন করছো? আজকের ব্যাপারটা আজকে শেখো, পরে যখন আসবে আমি সব শিখিয়ে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে, সব শিখিয়ে দেবো আমি। কিন্তু আজকের ব্যাপারটা আজকে ভালো করে মাথায় নাও। সব কিছু একসাথে নিয়ে আসলে গন্ডগোল হবে তখন, কারণ সেগুলো তো দেখার নিয়ম আছে, সেগুলোর আলাদা নিয়ম আছে, বুঝতে পারছো তো? ফলে আজকে একসাথে করলে হচপচ হয়ে যাবে, খিচুড়ি হয়ে যাবে ব্যাপারটা। আজকের এই ফিক্সড রুলসটা আগে মাথায় নাও, ঠিক আছে। এরপরে আসছে পানফারা হাউসেস রিলেশন। পানফারা হাউস, পানফারা প্রতি সম্বন্ধ। লগ্ন থেকে 2, 8, 11, লগ্ন থেকে যদি দ্বিতীয় ভাব 2, 8, 11, এটার যদি রিলেশন কোনোভাবে তৈরি হয় 2, 8, 11, তাহলে সেটাকে বলে পানফারা হাউস রিলেশন। এটা কি হয়? প্রাপ্তিযোগ ঘটে, অর্থপ্রাপ্তি বা প্রাপ্তিযোগ। কেন প্রাপ্তিযোগ? কেন প্রাপ্তিযোগ সেটা বোঝার ব্যাপার আছে। সেটা হলো দ্বিতীয় হাউস হলো সঞ্চয়ের হাউস, ঠিক আছে। 11th হাউস হলো রোজগারের হাউস, কত টাকা তুমি রোজগার করবে সেটা 11th হাউস বলে। 12th হাউস বলে তুমি কত খরচা করবে, আর কত রোজগার করলে মাইনাস কত খরচা হলো ইজুকাল টু তোমার সঞ্চয়, তাই তো? মানে তুমি কত টাকা ইনকাম করলে, তোমার মাইনাস তোমার কত এক্সপেন্স হলো, যদি টাকা বেঁচে যায় এক্সপেন্স করার পরে, তোমার যে সেভিংস হলো, 2 নম্বর ঘরটা হলো সেভিংসের ঘর, 11 নম্বর ঘরটা হলো ইনকামের ঘর। মানে 11 minus 12 equal to 2। ইজুকাল টু 2, একদম লিখে নাও এটা, এটা একদম ফিক্সড ফর্মুলা। এটা 11 মাইনাস বলেছিলাম তো, একদম একদম বলেছিলেন আয় করে ব্যয় করে যতটা থাকবে সেটাই সেকেন্ড হাউস। তার মানে দ্বিতীয় হাউসটাও লাভের হাউস, 11th হাউসও লাভের হাউস, ঠিক আছে।
এবারে 8টা কেন আসছে? 8 আসার যে কারণটা সেটা হলো 8 থেকে আমরা কিছু জিনিস পাই। 8 সবসময় যে খারাপ দেয় তা নয়। 8th হাউস জ্যোতিষী তৈরি করে। 8th হাউস শ্বশুরবাড়ি থেকে তুমি কি পাবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করে 8th হাউসে। তুমি কোনো গুপ্তধন পাবে কিনা সেটা ডিপেন্ড করে 8th হাউসে, ঠিক আছে। মানে কোনো গুপ্তধন পেলে সেটা 8th হাউস দেখিয়ে দেয় যে তুমি গুপ্তধন পাবে। তুমি না খেটে রোজগার করে কিছু পাবে, ঠিক আছে, খাটবে না, কিন্তু কোনোভাবে ভাগ্যের সহায়তায় তুমি কিছু পেলে, সাপোজ লটারি বা ফাটকা, হ্যাঁ লটারি বা ফাটকা, সেটা কিন্তু ইন্ডিকেট করবে 8th হাউস। সেটা কিন্তু তুমি 2nd হাউস বা 11th হাউসে পাবে না। 2nd হাউস আর 11th হাউস হলো তোমার খেটে রোজগারের পয়সা, এটা মাথায় রাখবে। 2nd হাউস আর 11th হাউস হলো তোমার খেটে রোজগারের পয়সা, আর 8th হাউস হলো খেটে নয়, ওটা তোমার গত জন্মে কোনো কারণে তুমি একটা কিছু করেছিলে শুভ কাজ, তার এই জন্মে ওটা প্রারব্ধ যে তুমি এই অ্যামাউন্টটা বা এই আমার এক বন্ধু এরকম ইয়ে পেয়েছিল শ্বশুরবাড়ি থেকে, রূপোর কলস, মাটির তলায় রূপোর কলস, 1 কলস রূপোর রৌপ্য মুদ্রা, হ্যাঁ। তো আমার সেই বন্ধুটা পেয়েছিল, তো ওর 8th হাউস অত্যন্ত স্ট্রং ছিল, খুব ভালো ছিল 8th হাউস, ঠিক আছে। তো যে কারণে ও পেয়েছিল, ফলে যদি কারো 2nd হাউস, 8th হাউস, 11th হাউসে কানেকশন তৈরি হয়, তার জীবনে অবশ্যই প্রাপ্তি ঘটবে, অবশ্যই প্রাপ্তি ঘটবে, ঠিক আছে। তো অর্থ প্রাপ্তিভাব 8th হাউস থেকে, 2nd হাউস থেকে, 11th হাউস থেকে যদি কানেকশন তৈরি করে। এরপরে আসছে আপোক্লিমা হাউসেস রিলেশন। আপোক্লিমা হাউসেস রিলেশন বলতে 3, 6, 12। আপোক্লিমা হাউসেস রিলেশন হলো 1, 2, 3, 3, 6, 12। এই 3, 6, 12-র মধ্যে যদি কোনো রিলেশন তৈরি করে তাহলে সেটা আপোক্লিমা হাউসেস রিলেশন বলা হয়। এটা কিন্তু তেমন একটা ভালো নয়, মানে এটা যেটা হয় অর্থ আগের থেকে আছে, কিন্তু এটা আস্তে আস্তে অর্থটা সঞ্চয়টা নষ্ট হতে থাকে। 3, 6, 12-র মধ্যে যদি কানেকশন তৈরি করে, অর্থ আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকবে, আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকবে, ঠিক আছে। এটা হলো আপোক্লিমা হাউসেস রিলেশন। আচ্ছা হ্যাঁ বলো। বলছি এটা জিনিসটা তো বুঝতে পারলাম, কিন্তু একটা উদাহরণ দিলে ভালো হয়। প্ল্যানেট দিয়ে ধরো তোমার 3-এ ধরো তোমার শুক্রই রইল, ঠিক আছে, 3-এ শুক্র রইল। 6-এ ধরো চন্দ্র রইল। 12-এ বৃহস্পতি রইল। 3টেই শুভ গ্রহ আমি দিলাম, 3টেই শুভ গ্রহ। কিন্তু কি হবে, শুক্র যে কারকতার কারক গ্রহ, সেটা হলো ল্যাভিসলি চলা, ঠিক আছে। এই ল্যাভিসলি চলতে গিয়ে এই জাতকের যদি এরকম রিলেশন তৈরি হয়, ল্যাভিসলি চলতে গিয়ে এই জাতক বা জাতিকা যেই হোক না কেন, সে প্রচুর পয়সা কিন্তু অকারণে ব্যয় করবে, ল্যাভিসলি চলা, ঠিক আছে। তো এটা গেল ব্যাপার। 6 নম্বর হলো ইমোশন, চন্দ্র। 6 নম্বর ইমোশন না, 6 নম্বরে চন্দ্র বসে আছে, সেই ইমোশনের কারক গ্রহ চন্দ্র। এবারে তোমাকে কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করবে, 6 নম্বরে যেহেতু চন্দ্র বসে আছে, কেউ ইমোশনাল ব্ল্যাকমেল করবে তোমাকে, করে তোমার থেকে টাকা নেবে, বুঝতে পারলে। ইমোশনাল কারক গ্রহ হলো চন্দ্র, ভাবপ্রবণ গ্রহ। সে যদি ষষ্ঠে বসে থাকে তাহলে সে কিন্তু দুর্বল হয়ে গেল। কেউ তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, সে তোমার ওয়াইফ হতে পারে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার প্রেমিক হতে পারে, তোমার বন্ধু হতে পারে, তোমার কোনো রিলেটিভ হতে পারে, কেউ অচেনা লোক হতে পারে। ইমোশনাল ব্ল্যাকমেল করে কিন্তু তার থেকে টাকা নিয়ে নেয়, মানে ইমোশন পৌঁছে গেছে লড়াইয়ের ঘরে। হ্যাঁ একদম, ঠিক আছে। ফলে এটা এরকম হলো। বৃহস্পতি যেটা কি, বৃহস্পতির যে ব্যাপারটা, বৃহস্পতি কালকে একটা ভালো পয়েন্ট লিখেছে দেখলাম অঙ্কিতা, সেটা হলো বৃহস্পতি কিছু সাইড এফেক্ট আছে। বৃহস্পতি সব ভালো জিনিস দেয়, ঠিক কথা, কিন্তু বৃহস্পতির কিছু সাইড এফেক্ট আছে। হ্যাঁ, রোগ দেয়, সেটা এক্সপ্যান্ড করিয়ে দেয়। কারণ বৃহস্পতি, জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স।
জুপিটার ইজ দ্য লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৃহস্পতি হলো সব থেকে বড় গ্রহ। ফলে সব থেকে বড় গ্রহ হওয়ার তার সাইড এফেক্ট আছে। প্রথম কথা হলো যে কোনো রোগ, বিশেষত সেটা ক্যান্সারের সেল আরও বেশি, যেহেতু ক্যান্সারের সেল ডিভিশনটা খুব দ্রুত হয়, ক্যান্সারের সেল ডিভিশনটা খুব দ্রুত হয়, যে কারণে বৃহস্পতির ওখানে কিন্তু একটা বড় ভূমিকা থাকে, সেল ডিভিশন করিয়ে দেয়, খুব দ্রুত সেল ডিভিশন করিয়ে দেবে। আর একটা কি, বৃহস্পতি যদি দ্বাদশে বসে থাকে, যেটা করায়, বৃহস্পতি কিন্তু মানুষকে কিছুটা ইগোয়েস্টিক তৈরি করে, কিছুটা ইগোয়েস্টিক। ঠিক আছে, কীরকম ইগোয়েস্টিক? রবির ইগো আর বৃহস্পতির ইগোর মধ্যে পার্থক্য আছে। বৃহস্পতির ইগো যেটা করায় সেটা হলো যে আমার মতো জ্ঞানী কেউ নেই, আমি সব থেকে বেশি জ্ঞানী। এবং এই যে প্রবণতাটা বৃহস্পতির, এই যে প্রবণতাটা যে আমি সব থেকে বেশি জ্ঞানী, এর জন্য সে অনেক ক্ষেত্রে লুজার হতে পারে, অনেক ক্ষেত্রে সে লুজার হতে পারে। এবং বৃহস্পতি যেটা করায় সেটা হলো কিছু ভালো কাজের জন্য, মানে কেউ বিপদে পড়েছে, বৃহস্পতির শরণাগত হলো, বৃহস্পতির জাতক বা জাতিকার শরণাগত হলো, যে দাদা বা দিদি বা যাই হোক, বৌদি বা কাকা বা কাকিমা যাই হোক, আমি বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। তার যদি বৃহস্পতির প্রভাব তার উপরে এই দ্বাদশে থাকে, বৃহস্পতি যদি তার দ্বাদশে থাকে, তাহলে যেটা করায়, ঠিক আছে তোর কি বিপদ বল, কত টাকা লাগবে, তার নিজের পকেটে হয়তো তখন টাকা নেই, সে কোনো জায়গা থেকে এদিক ওদিক থেকে অ্যারেঞ্জ করে তাকে দিয়ে দিল। এগুলো কিন্তু বৃহস্পতি দ্বাদশে থাকলে হয়। প্লাস হসপিটালাইজেশন, দ্বাদশ ভাব হলো হসপিটালাইজেশনের পর, বৃহস্পতি যদি সেখানে থাকে, হসপিটালাইজেশনে ব্যাপক খরচা, চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক খরচা। ফলে বিষয় হলো এটাই যে যদি 3, 6, 12 যদি রিলেশন তৈরি হয়, সব দিক থেকেই সেটা অর্থহানির যোগ ঘটায়। এটা হলো অ্যাপোক্লিমা হাউসেস রিলেশন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা স্যার, বলছি ধরুন যে হার চাইলো তার মানে তারও যদি দ্বাদশে বৃহস্পতি হয় আর যে দেবে তারও যদি দ্বাদশে হয়, তবে সে না না, দুজনের কথা বলছি না, যে দেবে তার কথা বলছি, দেবে তার কথা। তার কথা বলছি। তার যদি দ্বাদশে বৃহস্পতি থাকে, সে নিজে ভিখারি হয়ে যাবে, তাও দিয়ে দিল। আচ্ছা, এটা শুধু দ্বাদশের ক্ষেত্রে? দ্বাদশের ক্ষেত্রে, শুধু দ্বাদশে বৃহস্পতি, সে নিজে ভিখারি হয়ে যাবে কিন্তু সে দিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হলো অ্যাপোক্লিমা হাউসেস রিলেশন। আর একটা জিনিস যেটা এখানে প্রিন্টের সময় আমি লিখতে ভুলে গেছিলাম, সেটা এখন লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো উপচয় স্থান 6 নম্বর, এটা 5 নম্বর পর্যন্ত অ্যাপোক্লিমা হলো, 6 নম্বর নোট ইট ডাউন। উপচয় স্থান, উপচয় স্থান উপচয় স্থানের বিষয়টা হলো লগ্ন থেকে 3, 6, 10, 11, লগ্ন থেকে 3, 6, 10, 11, লগ্ন থেকে 3, 6, 10, 11। ইয়ে লিখছো না রেহান, লিখছো না? আর আমি তো বললামই না, তোমার লেখা হয়ে গেল কি করে? হ্যাঁ, তারপরে ইয়ে এটা যদি থাকে কারো, মানে এই কানেকশন যদি কারো তৈরি হয়, 3, 6, 10, 11 যদি কানেকশন তৈরি হয়, তাহলে কি হবে? এটাকে বলা হয় উপচয় স্থান সম্বন্ধ। উপচয় স্থান সম্বন্ধ, উপচয়, উপচয় স্পেলিংটা হর্ষ প চ অন্ত্যুস্থির, উপচয়। ঠিক আছে, এটা হলো বৃদ্ধি। কোনটা? লগ্ন থেকে 3, 6, 10, 11। হ্যাঁ, এই যে 3, 6, 10, 11 যদি রিলেশন তৈরি করে, সম্বন্ধ স্থাপন করে, আচ্ছা, যদি সম্বন্ধ স্থাপন করে, তাহলে এটা বৃদ্ধি ও উন্নতির প্রতীক, বৃদ্ধি ও উন্নতির প্রতীক।
ব্র্যাকেটে অপ্রত্যাশিত প্রাপ্তি, অপ্রত্যাশিত প্রাপ্তি। অপ্রত্যাশিত প্রাপ্তি ব্র্যাকেটে আনএক্সপেক্টেড গেন, আনএক্সপেক্টেড গেন। তাহলে উপচয় স্থানটা বোঝা গেল। তো যখনই কোনো ছক আসবে আগে এই ছটার কোনোটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। উপচয় স্থানটা কিন্তু অনেকের থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু এই উপচয় স্থানটা থাকে, সেই জন্য এটা বিশেষভাবে মাথায় রাখতে হবে। এই 3, 6, 10, 11 যে রিলেশন লগ্ন সাপেক্ষে, কিন্তু আবার বললাম লগ্ন সাপেক্ষে, সবগুলোই এখানে লগ্ন সাপেক্ষে। তাহলে কি হবে? বৃদ্ধি ও উন্নতির প্রতীক, অপ্রত্যাশিত প্রাপ্তি, আনএক্সপেক্টেড গেন। স্যার আমি একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ বলো বলো বলো। 3 শুক্র, 1 মিনিট দাঁড়াও, লিখতে দাও। 3 শুক্র, 6 রাহু, 6 রাহু, 10 চন্দ্র, 10 চন্দ্র, 11 বৃহস্পতি। বাহ, क्या बात, ভেরি গুড, খুব ভালো বলেছো। একদম উপচয় স্থানের পারফেক্ট এক্সাম্পল, খুব ভালো এক্সাম্পল দিয়েছে, খুব ভালো এক্সাম্পল। এখানে কি হলো? 6 রাহু বলতে বিষে বিষে বিষক্রয় হলো, কিন্তু বিষে বিষে বিষক্রয় হলো, প্লাস হয়ে গেল এটা। ঠিক আছে, খুব ভালো উদাহরণ দিয়েছে, বাহ খুব ভালো। স্যার এটা আমার আছে তো এই জন্য আমি বুঝতে পেরেছি। তাই? আরে বাস, তাহলে তো ভালো উন্নতি করবে তুমি লাইফে। হ্যাঁ, উপচয় স্থানে রিলেশন তৈরি করা মানে দারুণ উন্নতি লাইফে, এবং যেটা আনএক্সপেক্টেড। মানে তুমি ধরো যতটা ভাবছো তার থেকে অনেক এগিয়ে গিয়ে উন্নতিটা হবে। মানে তুমি ধরো ভাবছো যে আমি এমএ করব, দেখা গেল এমএ নয়, তুমি পিএইচডি করে ফেলেছো। একদম এই ধরনের উপচয় স্থানের রিলেশন মানেই তাই বললাম না, মানে অপ্রত্যাশিত প্রাপ্তি। হ্যাঁ, তুমি যা চাইবে তার থেকে বেশি পাবে। ঠিক আছে, দারুণ ব্যাপার। বাহ, মানে লাইভ এক্সাম্পল হয়ে গেল এটা। হ্যাঁ, क्या बात, বাহ বাহ। না না, একদম হয়েছে, একদম হয়েছে, পারফেক্টলি হয়েছে এটা। কেননা এটা ষষ্ঠে রাহু, যেহেতু এটা আরো ভালো হয়ে গেছে। ষষ্ঠে রাহু মানে ওর সাথে অনেকে শত্রুতা করতে আসবে, অনেকে শত্রুতা করতে আসবে, কিন্তু তারা টিকতে পারবে না। এই শুভজিতের মুখটাই দেখা যাচ্ছে না ভালো করে, এটা অন্ধকার লাগছে কেন? অফিসে, অফিসে তাহলে লাইটটা কি অপোজিটে আছে? মুখটা বোঝা যাচ্ছে না ভালো করে, মুখটা না দেখতে পারলে একটা অসুবিধা হয়। আচ্ছা, এরপরে আসছি আমরা একটা বিশেষ ব্যাপারে, সেটা হলো আচ্ছা, এখানে এটা কারেকশন আছে, পরে বলছি। আমাদের শাস্ত্রে যেটা বলা হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, 4টি উপাদান আমাদের জীবনের। ঠিক আছে, প্রথমে আমরা যতটা ছোটবেলা থেকে, এই ধার্মিক মানে বুড়ো বয়সে গিয়ে নয়, কিন্তু অনেকের ধারণা হলো যে আমি বুড়ো বয়সে গিয়ে ধার্মিক হব, তাতে কিচ্ছু লাভ হবে না। ঠিক আছে, আমাদের শাস্ত্রে যেটা বলা আছে, তখনকার দিনে গুরুকুল ছিল, গুরুকুল থেকেই আধ্যাত্মিকতার গুরুকুল ছিল আধ্যাত্মিকতার চারণভূমি, অর্থাৎ আধ্যাত্মিকতার শুরু হতো গুরুকুল থেকে।
ঠিক আছে, আধ্যাত্মিকতা শুরু হতো। তো প্রথমে হলো ধর্মাচরণ দিয়ে আমাদের জীবন শুরু হতো, ধর্মাচরণ। তারপরে তার রোজগারের জায়গা আসতো, সেটা হলো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তারপরে রিলেশন, কাম আসছে বলতে বিয়ে থওয়া, ঘর সংসার, এগুলো কামের মধ্যে চলে গেল। ফাইনালি তার আলটিমেট লক্ষ্য কিন্তু মোক্ষ লাভ। মোক্ষ লাভ বলতে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, আলটিমেট টার্গেট কিন্তু ওটা, যে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া। তো যাই হোক, এবার এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই যে চারটে ফ্যাক্টর, এই চারটে ফ্যাক্টরকে আমাদের মুনি ঋষিরা, আর্য মুনি ঋষিরা যেটা করেছেন সেটা হলো ওই তখনকার দিনে বলছি, এখনকার দিনেও হয় ওটা, সেটা হলো বাচ্চাদের যখন মুখে ভাত হয় তখন প্লেটে কতগুলো জিনিস সাজানো থাকে, যেমন মুদ্রা থাকে, ইয়ে থাকে, পেন থাকে, ঠিক আছে, এরকম অনেক কিছু থাকে, মাটি থাকে। বাচ্চা কোনটা ছোবে সেটা হলো বিষয়, তার মানে সে সেটা নিয়ে তার ভবিষ্যতে এগোবে, ঠিক আছে, সে সেটা এগোবে। এবং এটা বিশ্বাস আমাদের, যে আমাদের এটা বিশ্বাস, আমাদের ধর্মের এটা বিশ্বাস, বা আমাদের যে রীতি রেওয়াজ তার বিশ্বাস, যে এটা হয়, ঠিক আছে। তো আমার ক্ষেত্রে নাকি এরকম হয়েছিল, শুনি আমার মামারা, দুই মামারা নাকি এরকম মুদ্রার জায়গায় টাকার নোট রেখে দিয়েছে, বারবার আমার হাতটাকে টেনে নিয়ে যাচ্ছে, ছো এদিকে ছো, যেই ছেড়ে দিচ্ছে, কারণ পুরোহিত মশাই বলছেন আপনারা ছেড়ে দিন, ওইভাবে হয় না, আপনারা হাত ছাড়ুন। তা মামারা ছেড়ে দিচ্ছে, আমার হাতটা ঘুরে পেনে চলে এলো, আমার হাত ঘুরে পেনে। তো ফলে যেটা হলো, এখনো পর্যন্ত আমার ব্যাংক ব্যালেন্স 1 পয়সা হলো না, যা হলো তা খরচা হয়ে গেল, এই পড়াশুনো নিয়েই আছি। তো এটা নাকি হয়, অনেকের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে এটা হয়। আবার আমার আর এক বন্ধু, সে নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট, নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট বলতে তার 4 চাকাই তিনটে 4 চাকা, সে কিন্তু নন ম্যাট্রিক, মানে ম্যাট্রিক পাস করতে পারেনি, কিন্তু নানান রকম বিজনেস করে সে দারুণ জায়গায় পৌঁছে গেছে, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স, 3টে 4 চাকা কিনেছে। ফলে পড়লেই যে সে উন্নতি করবে বা টাকা রোজগার করবে এটা কিন্তু ব্যাপার নয়, সবগুলো আলাদা সেক্টর, ঠিক আছে। তো ওইটা যেটা ওই সেই অন্নপ্রাশনের থালায় হতো, সেইটাকে মুনি ঋষিরা নিয়ে এলেন হরোস্কোপে, ঠিক আছে। অর্থাৎ যার যে কোনগুলো রিলেশন তৈরি করবে, সেই জাতক বা জাতিকা ভবিষ্যতে সেই দিকেই যাবে, ঠিক আছে। যেমন প্রথমে হলো ধর্ম ত্রিকোণ, যদি মেষ, এটা হলো মেষ লগ্ন, ঠিক আছে, মেষ সিংহ ধনু, মেষ সিংহ ধনু, এই তিনটের মধ্যে যদি রিলেশন তৈরি করে কারো, মানে সাপোজ লগ্ন হলো মেষ, বা লগ্ন সিংহ, বা লগ্ন ধনু, এবং বাকি দুটো শুভগ্রহ আরো এই 2 জায়গায় রইল, 3 জায়গার কানেকশন তৈরি করলো, তাহলে এটা ধর্ম ত্রিকোণ হবে। অর্থাৎ লগ্ন আইদার মেষ হবে, বা সিংহ হবে, বা ধনু হবে, লগ্নর কোনো একটা হতেই হবে, মেষ, সিংহ বা ধনু, আর বাকি দুটো গ্রহ তার সাথে কানেকশন তৈরি করবে, গ্রহগুলো শুভ হতে হবে। যদি রিলেশন তৈরি করে তাহলে ধর্ম ত্রিকোণ তৈরি হলো। ধর্ম ত্রিকোণ মানে এই জাতক ভবিষ্যতে ধার্মিক হবে, এটা দেখে মুনি ঋষিরা বলতেন যে এই জাতক ভবিষ্যতে ধার্মিক হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে অর্থ ত্রিকোণ। অর্থ ত্রিকোণ কোনটা? অর্থ ত্রিকোণ হচ্ছে বৃষ, কন্যা আর মকর। বৃষ, কন্যা, মকর, এই তিনটে হলো অর্থ ত্রিকোণ। অর্থাৎ লগ্ন বৃষ হতে পারে, লগ্ন কন্যা হতে পারে, লগ্ন মকর হতে পারে, কিন্তু তার সাথে রিলেশন তৈরি করবে আরো দুটো শুভ গ্রহ, তাহলে সেটা হলো অর্থ ত্রিকোণ। অর্থ ত্রিকোণ মানে সেই জাতক বা জাতিকা ভবিষ্যতে প্রচুর টাকা রোজগার করবে, প্রচুর টাকা রোজগার করবে সেই জাতক বা জাতিকা, ঠিক আছে, বোঝা গেল তো? তাহলে ধর্ম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি তার লগ্ন হয় বৃষ, ঠিক আছে, বা
বা কন্যা বা মকর, কোনো একটা তার লগ্ন, এবং বাকি যে কোনো দুটো শুভ গ্রহ, সে চন্দ্র হতে পারে, শুক্র হতে পারে, বৃহস্পতি হতে পারে, তার বৃষ রাশিতে বসে থাকবে বা কন্যা রাশিতে বসে থাকবে। এই যে ত্রিকোণ সম্পর্ক স্থাপিত হলো, ঠিক আছে, লগ্নের সাথে, তাহলে সেই জাতক বা জাতিকা অর্থ ত্রিকোণের মধ্যে পড়ে গেল, অর্থাৎ সেই জাতক বা জাতিকা ভবিষ্যতে প্রচুর টাকা রোজগার করবে। বোঝা গেল? এরপরে আসছে কাম, কাম ত্রিকোণ। কাম ত্রিকোণ কোনটা? কাম ত্রিকোণ হলো এইখানে কর্ম ত্রিকোণ লেখা আছে, কর্মটাকে কেটে কাম করো, কাম, এটা এ এক মানে মানে পাকা পাকা ছেলেমেয়ের সংখ্যা বলে না, কম নেই। আমি মেয়েটাকে দিয়ে গেলাম, মেয়েটা একটা জেরক্সের দোকানে বসে, যে আমি এটাকে ইয়ে করতে হবে, বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল তুমি চলে যাও, আমি করে দেবো। আমি যখন ফিরে এলাম, আমি তখন বুঝতে পারিনি, আমি প্রিন্ট নিয়ে বাড়ি চলে এসেছি। ক্লাস করাতে গিয়ে দেখি, ইয়েদের ক্লাস করাতে গিয়ে, দেবাশিস দাদের ক্লাস করাতে গিয়ে দেখি এটা কর্মত্রিকোণ করে দিয়েছে, মানে এডিট করে দিয়েছে কাম ত্রিকোণ। আমি গিয়ে যখন ওকে দেখালাম পরের দিন, বললাম এটা কি করেছিস, তোকে এখানে এডিট করতে কে বলেছে, আমি তোকে এডিট করতে বলেছি? বলছে না, কাম ত্রিকোণ তো, কাম শব্দটা তো মানে হিন্দিতে বলে, আমি ওই জন্য কাম মানে কর্ম করে দিয়েছি। হ্যাঁ, কাম মানে সে কর্ম করে দিয়েছে, সে এডিট করে দিয়েছে। বলছে হিন্দিতে কাম বলে, আমি ওটাকে কর্ম করে দিয়েছি। আমার বাহ, খুব ভালো করেছিস। ও বুঝলোই না ব্যাপারটা। ব্যাপারটাই বোঝেনি। তো যাই হোক, এটা হবে কর্ম ত্রিকোণ, ঠিক আছে, এই কাম ত্রিকোণ, সরি, আমিও ওর পাল্লায় পড়ে আমিও কর্ম বলছি, কাম ত্রিকোণ, ঠিক আছে। কাম ত্রিকোণ কোনগুলো? কাম ত্রিকোণ হলো মিথুন, কুম্ভ, সরি 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 মিথুন, কোন ইয়ে তুলা আর কুম্ভ, মিথুন তুলা কুম্ভ, এই তিনটে হলো কাম ত্রিকোণ। এতে কি হবে, আয়দার তার মিথুন লগ্ন বা কন্যা লগ্ন, সরি তুলা লগ্ন বা কুম্ভ লগ্ন, এবং বাকি দুটো শুভ গ্রহ থাকতে হবে। কাম ত্রিকোণের মানে কি, এই জাতক বা জাতিকা প্রচন্ড প্রেমিক সুলভ হবে, এর মধ্যে প্রেম ব্যাপারটা মারাত্মক থাকবে, মারাত্মক, মানে সারাক্ষণ এর মাথার মধ্যে প্রেম ঘুরতে থাকবে, ঠিক আছে, সে বিয়ের আগে হোক বিয়ের পরে হোক। এবারে ঘটনা হলো, যদি এখানে যদি অশুভ গ্রহ কানেকশন তৈরি করে দেয়, তাহলে কিন্তু সেটা পরকীয়া প্রেমে কনভার্ট করবে, মনে রাখার বিষয়। সাপোজ লগ্ন যে কোনো একটা, সাপোজ লগ্ন মিথুন বা লগ্ন কন্যা, বারবার কন্যা বলছি, লগ্ন তুলা বা লগ্ন কুম্ভ হলো, বাকি দুটো যদি শুভ গ্রহ থাকে তাহলে প্লেটোনিক লাভ, ঠিক আছে, বাকি দুটো যদি ইয়ে থাকে, শুভ গ্রহ থাকে, তাহলে প্লেটোনিক লাভ, আর বাকি দুটো যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেটা প্যাশনেট লাভ। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। প্যাশনেট লাভ বা ইরোটিক লাভ, যাই হোক না কেন, ইরোটিক লাভও হতে পারে, ঠিক আছে। আর যদি শুভ গ্রহ চলে আসে তাহলে কিন্তু ওটা প্লেটোনিক লাভে থাকলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসছে মোক্ষ ত্রিকোণ। কারা, এইটাই তাদের শেষ জন্ম, এইটাই শেষ জন্ম, এরপরে তাদের মোক্ষত্ব প্রাপ্তি ঘটবে, মোক্ষ লাভ করবে, তারা ঈশ্বরে বিলীন হয়ে যাবে। সেটা হলো কর্কট লগ্ন বা বৃশ্চিক লগ্ন বা মীন লগ্ন, ঠিক আছে, কর্কট বৃশ্চিক মীন, এই তিনটের মধ্যে কোনো একটা যদি লগ্ন হয় এবং বাকি দুটোই যদি শুভ গ্রহ বসে থাকে, এখানে কিন্তু শুভ গ্রহ বসে থাকতে হবে ডেফিনেটলি, আদারওয়াইজ কিন্তু মোক্ষত্ব প্রাপ্তি ঘটবে না। বুঝতে পারলাম? ধরি একটাই আছে কিন্তু একটা ফাঁকা আছে, না, তাহলে হবে না, তিনটে কানেকশন তৈরি করতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে, ত্রিকোণ তো ত্রিভুজ তৈরি করতে হবে, আদারওয়াইজ হবে না, ত্রিভুজ না তৈরি করলে হবে না। স্যার আরেকবার বলুন মোক্ষ ত্রিকোণটা। কর্কট, কর্কট লগ্ন
বা বৃশ্চিক লগ্ন বা মীন লগ্ন, ঠিক আছে, যে কোনো একটা লগ্ন, বাকি দুটোই যদি শুভ গ্রহ থাকে, এখানে কিন্তু ডেফিনেটলি শুভ গ্রহ থাকতে হবে। অশুভ গ্রহ থাকলে কিন্তু মোক্ষ ত্রিকোণ তৈরি হবেই না, হবেই না। কারণ মোক্ষ ত্রিকোণ হলো ঈশ্বরের সাথে ফাইনালি বিলীন হয়ে যাওয়া। এই জন্মের পরে এটাই লাস্ট জন্ম, এরপরে ঈশ্বরের সাথে সে বিলীন হয়ে যাবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তিনটেই শুভ থাকতে হবে, মানে কর্কট, বৃশ্চিক, মীন তো শুভ হলো, ঠিক আছে, রাশি হিসেবে এরা শুভ। তো সেখানে লগ্ন থাকতে হবে যে কোনো একটা, বাকি দুটোতে শুভ গ্রহ থাকতে হবে, তবে গিয়ে মোক্ষ ত্রিকোণ তৈরি হলো এবং তার মোক্ষত্ব প্রাপ্তি ঘটবে। একটা ঘর যদি ফাঁকা থাকে, না তাহলে হবে না, ত্রিভুজ তৈরি করতে হবে। তো এই যে এই 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 ত্রিকোণ বলছে কি, ত্রিকোণ, ত্রিকোণটা তৈরি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলো, একটু জোরে বলো। না না, লগ্নের জায়গায় ফাঁকা আছে নয়, লগ্নতে তো লগ্ন বসেই আছে। প্ল্যানেট থাকতেও পারে, নাও থাকতে পারে, লগ্ন তো আছেই। ধরো এটা লগ্ন বা এটা লগ্ন বা এটা লগ্ন, এবার সেখানে প্ল্যানেট থাকতেও পারে, না থাকতে পারে, লগ্নটা তো বুক হয়ে গেল, বাকি যে দুটো পড়ে রইল, লগ্ন তো একটা হবে এখানে, যে কোনো একটা লগ্ন, বাকি দুটো যে ফাঁকা রইল সেই দুটোই শুভ গ্রহ থাকতে হবে, মানে লগ্নের সাথে একটা ত্রিভুজ তৈরি হতে হবে। স্যার এক্স্যাক্টলি, লগ্ন 5th 9th, একদম পরিষ্কার কথা। স্যার হ্যাঁ বলছি এই যে ত্রিকোণগুলো মনে রাখার একটা সহজ আছে দেখছি, হুম। যেমন ধরুন ধর্ম ত্রিকোণ, হুম। এটা হলো অগ্নি রাশিগুলো দিয়ে যদি ত্রিভুজ তৈরি হয় তাহলে একদম। ধর্ম ত্রিকোণ। একদম। আর পৃথিবী রাশি, পৃথিবী তত্ত্ব দিলে অর্থ ত্রিকোণ, হুম এদিকে বায়ু তত্ত্ব দিলে কাম ত্রিকোণ, আর হুম। এদিকে জল তত্ত্ব দিলে মোক্ষ ত্রিকোণ। একদম এটা মনে ঠিক। রাখতে সহজ হবে। একদম একদম ঠিক, ভালো বলেছে, খুব ভালো, সুন্দর ফর্মুলা বের করে খুব সুন্দর ফর্মুলা বার করেছে, বাহ क्या बात, এইগুলোই তো চাই, এটাই তো চাই, একদম ঠিক কথা, একদম ঠিক, কারণ কি মুখস্থ করলে স্যার ভুলে যাবো, কিন্তু হ্যাঁ। বুঝে পড়লে এটা মাথায় থাকে। একদম 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 ঠিক কথা। তাহলে আর কারো বুঝতে অসুবিধা নেই এগুলো? আচ্ছা, এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ডিগ্রি চার্টের ব্যাপারে কে কে জানে? ডিগ্রির ব্যাপারে মানে কি জানো বলো, আগে জানো কি বলো, বলো। না না, এগুলো তো ঠিক আছে, কিন্তু সেটা কি সব রাশির ক্ষেত্রে একই ফর্মুলা প্রযোজ্য? হ্যাঁ, সেটাই হলো কথা। ম্যাক্সিমাম জায়গায় বলে রাখি, বড় বড় ইনস্টিটিউটেও যে ভুলটা করে বা করায়, বড় বড় ইনস্টিটিউটে এই ভুল করায়, সমস্ত রাশির একই ফর্মুলা, কিন্তু সমস্ত রাশির ডিগ্রির ক্ষেত্রে এক ফর্মুলা নয়। এখানে অড এবং ইভেন রাশি, মানে জোড় এবং বিজোড়, ঠিক আছে, ফর্মুলা কিন্তু পাল্টে যাবে, ফর্মুলাটাই পাল্টে যাবে, পুরো উল্টো হয়ে যাবে, জাস্ট রিভার্স এন্ট্রি হবে। যেমন আমি উপরেই লিখে দিয়েছি যেটা, ইন অড জোডিয়াক সাইন, অড জোডিয়াক সাইন মানে এটা হলো 1 নম্বর, এটা হলো 3 নম্বর, এটা হলো 5 নম্বর, এটা হলো 7 নম্বর, এটা হলো 9 নম্বর, এটা হলো 11 নম্বর। তাহলে এই 1 2 3 4 5 6
এই যে 6টা রাশি অর্থাৎ মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, এইগুলোর ক্ষেত্রে ক্যালকুলেশন এক ধরনের, ঠিক আছে। আবার যখন ইভেন সাইন হয়ে যাবে, ইভেন জোডিয়াক সাইন হয়ে যাবে, অর্থাৎ জোর রাশি হয়ে যাবে, জোর রাশি যেগুলো, অর্থাৎ 2, 4, 6, 8, 10, 12 যখন হবে, সেই রাশিগুলোর ক্যালকুলেশন আবার উল্টো হয়ে যাবে। জোর বিজোরের ব্যাপারটা আসল, এটা কিন্তু ম্যাক্সিমাম ইনস্টিটিউটে শেখানো হয় না, আর না তো শেখানো হয় কোনো ইউটিউবে। ইউটিউবে যেটা শেখানো হয় আমি দেখেছি, বা ইয়েতেও শেখানো হয় ইনস্টিটিউটে, একদম গড়পড়তায় এক নিয়ম মেরে দিল, কিন্তু সেটা হয় না, হিসেবেই ভুল হয়ে যাবে, হিসেবেই ভুল হয়ে যাবে সেটা। যেমন যদি অড জোডিয়াক সাইন হয়, অর্থাৎ যদি বিজোড় রাশি হয়, তাহলে 0 থেকে 6 ডিগ্রি 25% পাওয়ার তার, ঠিক আছে, সেটা হলো বালাবস্থা, সেটা হলো বালাবস্থা। সেটা সেম অ্যাজ ওটা যখন ইভেন রাশিতে হয়ে যাচ্ছে, ওটা তখন মৃত অবস্থা হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, ওটা তখন আবার মৃত অবস্থা হয়ে গেল, ঠিক আছে। 6 থেকে 12 যখন অড সাইনে হচ্ছে তখন 50%, ঠিক আছে, সেটা হলো কুমার অবস্থা, সেটা হলো কুমার অবস্থা। আবার 6 থেকে 12 ইভেন রাশিতে যখন হচ্ছে, ইভেন সাইনে, সেটাও 50% বল তার, কিন্তু সেটা বৃদ্ধ অবস্থা। ওটা ছিল কুমার অবস্থা, এটা চলে এলো বৃদ্ধাবস্থা, জাস্ট রিভার্স এন্ট্রি। শুধুমাত্র 12 থেকে 18 ডিগ্রি, শুধুমাত্র 12 থেকে 18 ডিগ্রি, এইটা 100% পাওয়ার দুটোতেই, এবং দুটোতেই যুবাবস্থা, মানে অড সাইনও যুবাবস্থা, ইভেন সাইনও যুবাবস্থা। স্যার এটা আরেকবার বলে দিন, বুঝতে পারি। কতদূর বুঝতে পেরেছো বলো? আমি প্রথম থেকেই। প্রথম কথা হলো ইভেন, ক্যামেরাটা অফ হয়ে গেছে। আচ্ছা, অড সাইন আর ইভেন সাইনটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ মানে অড ইভেন, অড জোডিয়াক সাইন আর ইভেন জোডিয়াক সাইন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা যেটা হয় ডিগ্রির, তার পুরো উল্টো হয়। অডের এক ধরনের ক্যালকুলেশন, ইভেনের এক ধরনের ক্যালকুলেশন, মানে উল্টো ক্যালকুলেশন। যেমন অড রাশি অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এই রাশিগুলোর যখন ডিগ্রি দেখছো, তখন 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 6 ডিগ্রি পর্যন্ত তার পাওয়ার থাকবে 25%, 25% পাওয়ার দেবে সে, সেই গ্রহটা 25% পাওয়ার দেবে সে। এবার এই অবস্থাটাকে কি বলছে? বালাবস্থা, মানে একদম শিশু, বালাবস্থা। বলে না বালগোপাল, বালগোপাল মানে কি একদম ছোট, ঠিক আছে। এরপরে আসছে 6 থেকে 12 ডিগ্রি, 6 থেকে 12 ডিগ্রি হলো 50% পাওয়ার দেবে, সেটা কুমার অবস্থা, ঠিক আছে। কুমার অবস্থা বলতে মানে টিনেজার যাদের বলা হয়, কুমার অবস্থা মানে হলো টিনেজার। এবার উল্টোটা হচ্ছে কিন্তু ইয়েতে, ইভেন রাশিতে, ইভেন সাইনে গিয়ে দেখো 0 থেকে 6 ডিগ্রি 25% যেটা, ওটা কিন্তু ওখানে যেটা ছিল বালাবস্থা, এখানে কিন্তু সেটা মৃত অবস্থা। আচ্ছা আচ্ছা। আবার সেম অ্যাজ 6 থেকে 12 ডিগ্রি যেটা ছিল 50%, এটাও 50%, কিন্তু ওটা ছিল কুমার অবস্থা, এটা বৃদ্ধ অবস্থা। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু শুধুমাত্র 12 থেকে 18 ডিগ্রি পর্যন্ত, সেটা ইভেন জোডিয়াক সাইন হোক, অড জোডিয়াক সাইন হোক, জোড় বিজোড় যাই হোক না কেন, শুধুমাত্র 12 থেকে 18 ডিগ্রি যেটা, সেটা 100% দিচ্ছে পাওয়ার, এবং সেটা দুটোতেই যুবাবস্থা। এই একটাই শুধুমাত্র যুবাবস্থা 12 থেকে 18 ডিগ্রি। আবার দেখো 18 থেকে 24 ডিগ্রি, সেটা 50% দিচ্ছে, অড সাইনে দিচ্ছে বৃদ্ধাবস্থা, ইভেন সাইনে গিয়ে দেখো ওটা দিচ্ছে কুমার অবস্থা, মানে জাস্ট রিভার্স এন্ট্রি, কিন্তু জাস্ট রিভার্স এন্ট্রি, ঠিক আছে। আর 24 থেকে 30 ডিগ্রি অড সাইনে দিচ্ছে 25% পাওয়ার, কিন্তু মৃত অবস্থা,
অড সাইনে, আর ইভেন সাইনে কিন্তু 25%ই পাওয়ার দিচ্ছে বালাবস্থা। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে 12 থেকে 18টা একমাত্র সমান, বাকিগুলো একদম উল্টো। বাকিগুলো একদম উল্টো, এবং এটা কিন্তু রাশি সাপেক্ষে বিচার করতে হবে। সাপোজ আমাকে বলো বৃহস্পতি কর্কট রাশিতে বসে আছে 5 ডিগ্রিতে, কর্কট রাশিতে বৃহস্পতি বসে আছে 5 ডিগ্রিতে, তাহলে কি অবস্থা হবে? মৃত অবস্থা। কি হিসেবে আমাকে বোঝাও? ইভেন সাইনে আছে। ইভেন যে তো ইভেন সাইনে আছে, ভালো কথা, 6 অবধি মৃত অবস্থা। একদম ঠিক কথা, 5 বললে না। একদম মৃত অবস্থা, ঠিক আছে। 0 থেকে স্যার এটা আবার উচ্চস্থ স্থানে বসে আছে। এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছিলাম আমি, কিন্তু এটা রুলস ব্রেক করছে আবার, যেহেতু বৃহস্পতি এখানে উচ্চস্থ, আমি সেই জন্যই বৃহস্পতির কথাটা টানলাম উদাহরণে, এটা বোঝানোর জন্য। এই জ্যোতিষ শাস্ত্রটা না, বৈদিক জ্যোতিষ যেটা, এটা ওই জন্য বলছিলাম না, কোনো একটা জিনিস দেখে কখনো কোনো প্রেডিকশনে যাবে না। তার ইফস অ্যান্ড বাটস এত আছে, তার সাথে জুড়ে আছে, যে কথাটা ও বললো একদম ঠিক কথা। আমি এখানে লিখলাম কেন, এখানে আপাত দৃষ্টিতে এটা মৃত অবস্থা, আপাত দৃষ্টিতে মৃত অবস্থা এটা, কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে 5 ডিগ্রিতে তুঙ্গস্থ, ফলে এই মৃত অবস্থার ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হবে না। বোঝা গেল? কেননা বৃহস্পতি কর্কট রাশিতেই উচ্চস্থ এবং 5 ডিগ্রিতে একদম এক্সট্রিম উচ্চস্থ, ঠিক আছে, ফলে এখানে মৃত অবস্থাটা অ্যাপ্লিকেবল হবে না। আমার এই একজন দেখা আছে হ্যাঁ, যে তার রাশি কন্যা, কিন্তু চন্দ্রের সাথে রাহু বসে আছে, কিন্তু আমি তার ওটা দিয়ে বিচার করলাম যে তার সমস্যা সেরকম, ওটা বৃহস্পতি রক্ষা করে। একদমই তাই, একদমই তাই। ফলে এখানে বৃহস্পতি কিন্তু তার জন্য লাভদায়ক, ক্ষতিকারক নয়। কিন্তু স্যার তার যে চন্দ্রের সাথে রাহু বসে আছে, এটার কোনো রেমেডি বা না? হ্যাঁ, এটা চন্দ্রের সাথে রেমেডি। চন্দ্রের সাথে রাহু বসে আছে। হ্যাঁ, গ্রহণযোগ হয় না গ্রহণ দোষ হয়, হ্যাঁ একদম গ্রহণ দোষ, তার উইক হয়ে গেল, চন্দ্র উইক হয়ে গেল। এবার চন্দ্র উইক হলে অনেক কিছু হয়, তার মার জন্য ক্ষতিকর, তার মার জন্য, তার মানসিক অবস্থার ঠিক যাবে না, নানান রকম অ্যাংজাইটি সব